এখন যে কনটেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু, এবং আমি কিন্তু অবাক হব না, আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি ৩৫,০০০ সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায়। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায়? আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল। এবার বুঝছেন তো, দাড়ি টুপি পরা মাদ্রাসা ছাত্ররা ছিল, এটাই তাদের দোষ। প্রথম আলো ডেইলি স্টার নাকি লিবারাল পত্রিকা। আমি একটা জিনিস বইলে রাখি, শুনে রাখেন, বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ: ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, লিবারালিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা। এই শব্দগুলো উচ্চারণ কইরা লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে। সীমান্তে ৩৫,০০০ সৈন্য এবং মিসাইল রেডি রেখেছে ভারত বাংলাদেশে আক্রমণ করার জন্য। প্রদর্শক টকশোতে এমন মন্তব্য করেছেন ডক্টর কলিমুল্লাহ। তিনি আলোচনা করেছেন ভারত কেন এই সৈন্য সীমান্তে জড়ো করেছে এবং তারা বাংলাদেশে কি করতে চায়। এ বিষয়ে আর গুরুত্বপূর্ণ আলোচনা করব। এর আগে দেখব ডক্টর কলিমুল্লাহ কি বলেছেন, পাশাপাশি ভারত নিয়ে, ভারত বাংলাদেশ কি বানাতে চায় সেটা নিয়ে একটা আলোচনা শুনবো। পুরান বাজারে প্রথম আলো আর ডেইলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভণ্ডুল করে দিছে। ৯ জনকে গ্রেপ্তার করছে, সাউন্ড গ্রেনেড আর গুলি চালাইছে। একজন শিশুর পায়ে সেই গুলিবিদ্ধ হয়ে পায়ের রক ছিঁড়ে গেছে। বেধড়ক পেটানো হয়েছে সকলকে, বিশেষ করে আয়োজক আবু মুস্তাফিজ শাপলুকে। এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আওয়ামী লীগের মন্ত্রী শাহজাহানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইল, স্লোগান দেওয়া হইল জয় বাংলা বিলা। দেখেন, এর আগেও হাস্যোজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছেন না, হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে। তো কেন এই জিয়াফত? আসেন আমরা সংগঠকদের কাছ থেকে শুনি। যত ভাই ব্রাদার আছেন আপনারা গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই হচ্ছে, এই গরুর লড়াই দিয়ে আমরা হ্যাঁ সমস্ত কিছুর বিরুদ্ধে গরু, এই গরু নিধনের বিরুদ্ধেই হবে আমরা, এই গরু নিধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি। ফলে আপনারা তৈরি হয়ে যান, আপনারা আরো হাজার হাজার চলে আসেন। এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো? এগুলো তুচ্ছ শক্তি। আমাদের পিছনে তারা দাঁড়িয়ে আছে, এই দালাল, এগুলো হইতেছে ভাতের জন্য, রুটির জন্য দালালি করে। মাহফুজের বাপ বাংলাদেশের মুসলমানের আইকন ছিল আবুল মনসুর, আর তার পোলা হয়েছে ভারতের দালাল। তো এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট। আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে। বাংলাদেশ এই 56,000 বর্গ মাইলের দেশ না, এইটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। পুরো পূর্বাঞ্চল বাংলাদেশে ৭১ আমাদের জন্য ফাঁদ ছিল, আমরা প্রতারিত হয়েছি। ৭১ আমাদেরকে যুদ্ধ করে ইন্ডিয়া আমাদেরকে কলোনি বানাইছে। এই সত্য আপনাদের জানতে হবে। এই সত্য না বুঝে আপনারা বুঝতে পারবেন না ইন্ডিয়া কিভাবে এখানে শোষণ চালায়, কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়। বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে। হিন্দু বাংলায় কথা বলে, আমিও বাংলায় কথা বলি, সে সংখ্যালঘু কি? যে ৯৫% লোক হচ্ছে বাঙালি। হিন্দু কিভাবে সংখ্যালঘু হয়? ধর্মের ভিত্তিতে। সে ধর্মীয় রাজনীতি করতেছে, ধর্মীয় রাজনীতি করতেছি না, আমরা রাজনীতি করতে আসছি। ধর্ম আমাদের বিষয় না, আমাদের বিষয় বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে, ভারত নাকি বাংলাদেশের মানুষ? তো এই লড়াই কেবল শুরু, এই লড়াই অনেক বিস্তৃত হবে, অনেক বড় হবে। আপনারা সবাই সাথে থাকবেন, আমরা এই লড়াই অবশ্যই জিতব। ভালো থাকবেন, আর কালকে অবশ্যই 4টার মধ্যে আপনারা চলে আসবেন এইখানে চলে আসবেন আপনারা সবাই, এবং আমরা গরু নিয়ে মিছিল করব।
এবং গরু জবাই করে আমরা সবাই মিলে খাবো। এই লিস্টারেও আমরা খাবার পাঠাবো, আমরা প্রথম আলোতেও খাবার পাঠাবো। যদি না খায় এইটা আমরা দেখবো। ইনকিলাব 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 ইনকিলাব। আমরা পরবর্তীতে আরো জিয়াফত নিয়ে আলাপ করব। তো এই আবু মুস্তাফিজ যখন ব্লগে লিখতো তখন তার নাম ছিল সবুজ বাঘ। সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করছে। দেখেন, সবার সাপলু। ওই কর্মসূচি ভন্ডুল কইরা দেওয়ার পরে পুলিশ নিজেই আগুন জ্বালায় যেন দায় দিতে পারে আমাদের সাথীদের। দেখেন, লোকেরা দেখেন আর্মি পুলিশ নিজেরা আগুন জ্বালাচ্ছে, নিজেরা আগুন জ্বালায় এখানে আমরা যারা ছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনকে বিতর্কিত করার জন্য নিজেরাই আগুন জ্বালিয়েছে। আমাদের উপরে চাপাচ্ছে যে আমরা আগুন লাগাচ্ছি। আমরা শান্তিপূর্ণ অবস্থায় আমরা অবস্থান করছিলাম, তারা বাসিটি দিতে হঠাৎ লাইট বন্ধ করছে, বাতি বন্ধ করছে, আমাদের এখানে গরু জব করতে দেয় নাই, এখানে পাক করতে দেয় নাই। এগুলো ভারতীয় রয়ের দালাল, এগুলো মোদী দালাল, এগুলো হাসিনা দারো সন্তান। আর পুলিশটা নিজেরা প্রথম অফিসের সামনে আগুন জ্বালাইতে নাটক সাজাচ্ছে। ওখানে আগুনটা কারা লাগাইলো? পুলিশ আগুন ধরাইছে, পুলিশ আগুন ধরাইছে, আমাদের তো পুলিশ আগুন ধরায় আবার নাটক সাজাচ্ছে। আমাদের তো লাঠিচার্জ করছে, আমাদের সাথে সাথে সরাই দিয়ে ওরা নিজের আগুন লাগিয়েছে, আমাদের উপর দোষ চাপানোর জন্য। এই কর্মসূচি কোনো হঠাৎ দেওয়া কর্মসূচি না। এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করব, কিভাবে দাপে দাপে অগ্রসর হবো তার পরিকল্পনা আছে। এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই। এটা তো আমরা হঠাৎ করে শুরু করি নাই। শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না, আমাদের মতো আমজনতারও প্ল্যান থাকে। জিয়াফতের কর্মসূচি নতুন না। এই আবু মুস্তাফিজি শাহবাগে মোদির আগমনের প্রতিবাদে গরু জবাই আর জিয়াফতের কর্মসূচি পালন করছিল। ডেইলি স্টারের নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সকল সেকুলার মহল কি মহা হাউকাও লাগাই দিছে। ডেইলি স্টার বা প্রথম আলোকে গালি দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। অনেকে হামলা করা হয়েছে, তাও হয়নি। জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে। এটারই অনেকে ফেসিবাদ বলতেছে। আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ। তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে গণবিচ্ছিন্ন করতে চায়। এই জন্য মুসলিমরা রাস্তায় আটকে নামাজ পড়লেও সেকুলাররা নিজেদেরকে ভিকটিম মনে করে, কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ ট্যাবু হিসেবে রাখতে চায়। কেন জানেন? কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয়। যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয়। হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে। প্রথম আলো, ডেইলি স্টার ওয়ার অন টেররের বরকন্দাজ ছিল। তারা যৌথভাবে মুসলমান নিধরের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে। সাধারণ আলেম আর মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে। তো কে যে দাঁড়াবে? মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে। দেখেন, লিখেছে যে নেশা করে না, প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না, ছাত্র ভালো, কারণে অকারণে টাকা চায় না বাবা মায়ের কাছে, ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে, সে নাকি জঙ্গি। এইটা প্রথম আলোর বয়ান। একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায়, সে জঙ্গি। এই বয়ান প্রথম আলোর তৈরি। ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয়। এই যে দেখেন, এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী। এটা কার কথা? মোদির কথা। এটা আরএসএস এর কথা, এটা বিজেপির কথা। এই জন্যই তো গরু জব দিচ্ছি। তারা নাকি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে। তাইলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুর রহস্যজনক বলে। আসেন ওই আলাপে আর না যায়, এগুলো মেলা দেখানো সম্ভব, কয়টা মাত্র দেখাইলাম আর কি। প্রথম আলো আর ডেইলি স্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করব, ছাপাবো এবং এটা ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো। তো গত পরশু রাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটলো। ওই দিন আমি সকালে একটা ফোন পাই, গরু নিয়ে পুলিশ কারণ বাজার দিকে যাইতে দিতেছে না। আমি বলি যে পুলিশকে দেন, আমি কথা বলি। আমি তখন ট্রেনে যাইতেছি, যে না ভাই, পুলিশের এডিসি ফোন ধরলো, সম্মানের সাথে কথা বললো, দাদা আপনার ভিডিও দেখি, আপনি আমার প্রিয় মানুষ, মেলা কিছু। আমি কইলাম বাধা দিচ্ছেন কেন? উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা হয়, একটু পাশে কাটাকাটি করেন, আমরাই সিকিউরিটি দিব। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তাই হবে, কোনো ঝামেলা হইলে কিন্তু আমারে কোয়েন। আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমারে কোয়েন। আমি ভিডিও তো বলছিলাম, সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয়,
তারপরে কোনো ইস্কানি ছাড়াই পুলিশ বেধড়ক পিটাইতে থাকে। আপনারা ওই সময় লাইভ ভিডিওটা দেখেন, দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। সবাই নিজ নিজ জায়গায় বসে পড়েন ভাই, বসে পড়েন। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে, কিন্তু আজকে মাগরিবের পরে কোনো একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই। এই মুহূর্তে যতটুকু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বিভিন্ন জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলোটা হচ্ছে সেই আলোটা আপনারা দেখতে পাচ্ছেন। এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলো দেখছেন। পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না। দর্শক, এখানে কিন্তু একটা বেশ চাঞ্চল্য অবস্থা তৈরি হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে, তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে, কিন্তু হঠাৎ করেই তারা লাঠিচার্জ শুরু করেছে। দর্শক, আমরা এমবিএ টাইমসের লাইভে দেখাচ্ছি, আপনারা লাইভটি শেয়ার করে দিন। আসুন। শুধু কি তাই, আমাদের একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়ে নির্মম ভাবে পিটাইছে। আমার কাছে শোনার দরকার নাই, ভুক্তভোগীর কাছেই শোনেন। আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন, এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি। আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর ওখানে প্রথম আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম। মেট্রোতে আসার পরে ওখানে 10 জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে 10 জন আমাকে উঠাইনি, আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন। এরপর আমাকে নিয়ে গেল, অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ঢাকা শহরে। 1 ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে, আমাকে মারান। আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করবো, ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো, ত্যান করবো। ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে, ওরে শেষ করে দিব। ওদের বস ফোন দিছে। ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার প্রথম আলোর অফিসে নিয়ে গেল। যখন প্রথম আলোর অফিস থেকে লোকজন সরে গেছে, তখন প্রথম আলোর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল, সবাই দেখছে। প্রথম আলোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেম ভাই, প্রথম আলোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম একদমই আয়নাঘরের মতো ভাই। আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর। ওখানে নিয়ে যাওয়ার পরে প্রায় 10 জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো, কুকুরের মতো একদম ভাই, কুত্তার মতো আমাকে পিটাইছে, কুত্তার মতো। বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস। আমি বললাম যে ভাই, এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি, আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো। এবারে আমার ফেসবুক চেক করলো, চেক করে দেখলো যে না, হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম, প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম। এরপরে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছিস, এখানে কেন আসছিস? আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যার কারণে বিভিন্ন ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি। এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি। আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই। এই ছেলেটা কে জানেন? এই ছেলেটা সেই ছেলে যে এর আগে প্রথম আলোর সামনে একটা মাইক্রোফোন নিয়ে পরের দিনের প্রোগ্রামের প্রচারণা চালাইছিল। পুলিশ বলছে তারা নাকি 6টার মধ্যে শেষ করতে বলছিল, করে নাই। তো ভাইজান, আমারে কেন কইলেন না যে দাদা ওনাদের শেষ করতে বলেন, এই কারণে শেষ করা দরকার? আপনারা তো জানেনই, আমি ভিডিওতে পর্যন্ত বলছি আমারে বলবেন আগে। একটা ঘটনাকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করার সুযোগ ছিল, সেটা কেন শক্তি প্রয়োগ করলেন? আমারে বললেন না কেন? আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না। এইটার উত্তর আমি পাইছি। এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে। মাইকটা আসলে তাদেরকে দেয় নাই, মাইকটা দিছে আমারে। দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে। এটাও একজনের মেটিকুলাস প্ল্যান। প্রধান উপদেষ্টার দপ্তরে, আমি আজকে আর নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না, কিন্তু আমি জানি এই ঘটনা কিভাবে ঘটছে, কে এটা পাঠাইছে। আমরা প্রথম আলো রেলিস্টার বন্ধ করতে বলি নাই, হামলাও করি নাই। হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে, এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে, এবং এর সাথে সাথে ডেইলি স্টারের সাংবাদিক আহমেদ কি জানেন ইস্তেক,
আমাদের ছেলেরা গুলি খেয়ে মাইরা যায়, সেটা নিয়ে উল্লাস করে ফেসবুকে পোস্ট দেয়। এইটা সাহেব দেখেন তো একটা একটা কইরা সে দাবি করে ডেইলি স্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে। দেখেন সে কিন্তু আবার লিগ মুজিব নিয়ে বিশাল স্ট্যাটাস দেয়। আবার দেখেন কি পুরস্কার পাইছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। দেখেন আবার দেখেন অমির রহমান পিয়ালরা উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে। তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে? মোদির পান্ডা হইয়া পিটাইছে। তো জার্মানেরা যদি ভক্সওয়াগনের শেষকৃত্য করতে পারে, তাহলে আপনি কেন প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফত করতে পারবেন না? গরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয়, সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি, এটা করা নাকি যাবে না। তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়া কি বসেছিল এতদিন? বসে থাকে নাই, তো বসে থাকবেও না। ইন্ডিয়ার ভয়ে কুকরা থাকার জন্য আমরা এত মানুষ জীবন দিছি নাকি? এটা দ্বিতীয় স্বাধীনতা। এমনি দিল্লি দাসী প্রথম আলো ডেইলি স্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিচ্ছি আমরা। যেই রক্ত ঝরছে ডেইলি স্টার প্রথম আলোর ওইখানে, এই রক্তের হিসাব আমরা নেব, এই রক্তের বদলা নেব। আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায়, আমরা জানি কারা প্রথম আলো ডেইলি স্টারের এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা সব দেখতেছি। বাঙ্গু সুশীলেরা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে। ইন্ডিয়া কি মনে করবে, ইন্ডিয়াটাকে কিভাবে কাজে লাগাবে, এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে। কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু চেনে। যেই মাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে, এই বাঙ্গু সুশীলেরা ত্রাহি আর্তনাদ শুরু করে দিছে। এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা। দেখেন বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, CNN, এগুলো অনেক বহু সংবাদ মাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয়। আমাদের ছেলেরা কোনো সহিংসতা করে নাই। করলে এটা দায় আমার। প্রথম আলো ডেইলি স্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ। এটা বলতে অসুবিধা কোথায়? আমাদের ভ্যালিড কনসার্ন শোনা উচিত। মতিউর রহমান আর মাহফুজানন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি। আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন, এবং কোন পত্রিকার এইরকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কিনা। দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে। ওরা পারবে, আমরা পারবো না। আবদার দেখা বাঁচি না, মাইর খেলাম আমরা, দোষ আমাদের। রাজশাহীতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন? আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায়। একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে? প্রথম আলো ডেইলি স্টার নিজে। এবার আসেন আমরা সুশীলদের চেহারা দেখি। যতজন আমাদের কর্মসূচির সমালোচনা করছে, তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ, কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে, কেউ বলছে আমাদের 9 জনকে গ্রেপ্তার করছে পুলিশ, কেউ বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে যা পিটানো হয়েছে, কেউ বলছে একজন বলে নাই। কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টিটি নিয়ে দাঁড়াইছিল, ওরা মাদ্রাসা ছাত্র। এটাই হইতেছে সুশীলদের শ্রেণী ঘৃণা, এটাই সফট কোর মোদির রাজনীতি। এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি। ফারুকির উপদেশটা কি আমি বানাইছি? অপদেশটা বুড়া খাটাস গুলারে কি আমি উপদেশটা বানাইছি? ওনাদের যে ধ্বজভঙ্গ, এটাও কি আমার দোষ? ওনারা যে সচিবালয় থেকে বাইর হয় না, সেটাও কি আমার দোষ? ওনাদের যে ডায়াপার চেঞ্জ করতে হয় 1-2 ঘন্টা পর পর, এটাও আমার দোষ? ওনারা যে মতি আর মাহফুজের দণ্ড মালিশ না করলে শান্তি পান না, এটাও আমার দোষ? আমার বিপ্লবী বইলা ট্রল করে। হ্যাঁ, যেই দেশে প্রায় 4.5 কোটি মানুষ চরম দারিদ্র, 26 লাখ যুবক বেকার, সেই দেশে শান্ত থাকে কেমনে? পেটে পাথর বেঁধে শান্ত থাকবে কেউ? কিছু না করলেও এই দেশে অশান্ত থাকবে। দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র দূর করা, বেকারত্ব দূর করা। যেই দেশের 4.5 কোটি মানুষ 2 বেলা পেট পুইরা খাইতে পারে না, ওই দেশের প্রত্যেকটা শস্য গণায় তো আগুন জ্বালা দেওয়া উচিত। এত স্বার্থপর কেন আপনারা? নিজের পেটে ভাত আছে আর শান্তি চাইতেছেন। দেশে শান্তি আসবে কেমনে আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে? আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে। তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের খন্ডরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি? আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র দূর হয়ে যাবে, শান্তির সুবাতাস বইবে? আমি শান্ত হব না যতদিন না আমি 4টা জিনিস অ্যাচিভ না করব পলিটিক্যালি। কি কি সেটা? 1 নাম্বার, বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল করব। 2 নাম্বার, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান। 3 নাম্বার, একটা সাম্যের সমাজ গড়ব। 4 নাম্বার, সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব।
মোটা দাগে এটা আমার রাজনীতি। আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত? প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায়? আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল। এবার বুঝছেন তো, দাড়ি টুপি পরা মাদ্রাসা ছাত্ররা ছিল, এটাই তাদের দোষ। প্রথম আলো ডেইলি স্টার নাকি লিবারাল পত্রিকা। আমি একটা জিনিস বইলে রাখি, শুনে রাখেন, বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ: ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, লিবারালিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা। এই শব্দগুলো উচ্চারণ কইরা লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে, ইন্ডিয়ায়, বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। যে নিজেকে ধর্মনিরপেক্ষ বলবে, লিবারাল বলবে, সেকুলার বলবে, অসাম্প্রদায়িক বলবে, প্রগতিশীল বলবে, সেই গণশত্রু। মাদ্রাসা পাস ছেলেরা ছিল জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো, যা পারলে ঠেকা। প্রথম আলো ডেইলি স্টারে ধরছি, ওই দুইটারে পারলে তোর বাপ মোদিরে ডাক বাঁচানির লাইগা। বাঘে চুইলে 18 ঘা, ঠোলায় চুইলে 36 ঘা। আর পিনা এখন যে কনটেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু, এবং আমি কিন্তু অবাক হব না, আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি 35,000 সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায়, এবং আপনার 70 কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা আগে ছিল না। তো পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার এই চিন্ময়ের অনুসারীরা, এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয়, ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে? তারা মিসাইল ছুড়লেন, আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো, বা ঢুকে পড়লেন 3 দিক থেকে, উত্তর, পূর্ব, পশ্চিম থেকে। 111টা পয়েন্ট আছে, যদি কেউ ঢুকতে চায় অনায়াসে ঢুকে যেতে পারে। দেখুন, আসলে খোলামেলা অনেক কথাবার্তাই আমরা আজকে এই শোতে শুনেছি, এবং আমাদের বিজ্ঞ আইনজীবী সৈয়দ মাহবুব ভাই, তিনিও বিস্তৃত ব্যাখ্যা এবং বিশ্লেষণ হাজির করেছেন। আমার সৌভাগ্য বা সুযোগ হয়েছিল আপনার ভারতে কিছুদিন গবেষণা করবার, মাঠ পর্যায়ে, কর্ণাটকা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, এবং কতগুলো সংগঠন যেমন রামকৃষ্ণ মিশন আশ্রম, ভারত সেবা সংঘ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো স্টাডি করে। এখন ওই যে টার্মিনোলজিটা ব্যবহার করলেন প্রভু, ভারত সেবা আশ্রম সংঘের যারা তার ইকুইভ্যালেন্ট, তাদেরকে মহারাজ বলা। এখন ভগবান, মহারাজ, এগুলো নানান ধরনের হনরফিক, এবং আমাদের যেমন সাবেক সংসদ সদস্য স্বপন জয়পুরহাটের, তিনি হঠাৎ করে পার্লামেন্টে ঘোষণা দিলেন হজরত শেখ হাসিনা। খেয়াল করেন, মানে আমরা খুব অবাক হয়েছি, কিন্তু এই কমিউনিস্টটা কোথায় কোথায় এনে হাজির করলেন। তো সেই জন্য এটা ব্যক্তি পার্লামেন্টের সেশনে, জি জি আমি সেটাই বলছি, মানে ইটস অন রেকর্ড, এর প্রসিডিংস আছে, এক্সপাঞ্জ হয়নি, এবং শেখ হাসিনা সেটা এক্সপাঞ্জ করার জন্য বলেননি, যথেষ্ট আহ্লাদিত এবং আমোদিত হয়েছে। আমি সেই জন্যই বললাম যে হযরত বলতে আমরা কিন্তু ধরে নেই পয়গম্বর, প্রফেট, এই ধরনের, বাট বেসিক্যালি এটা হিজ এক্সেলেন্সি ধরনের একটা বিষয় থাকে না, বা লার্নেড অ্যাডভোকেট আমরা যে বলি না সেরকম, বা অনারেবল প্রফেসর, হোয়াট এভার। তো এই যে এই টার্মিনোলজি গুলো সেভাবে ব্যবহার করা হচ্ছে, এবং এটা একটা ওরা ক্লাউড তৈরিও করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। চিন্ময় এর সঙ্গে আপনি যদি ছবিগুলো দেখেন কমরেড ফরহাদ মজারের, আপনি বিস্মিত হয়ে যাবেন। ফরহাদ মজারের বেশভূষা এবং চিন্ময়ের বেশভূষা দুই কালচারের প্রতীক আপনি বলতে পারেন। এবং আপনি খেয়াল করে দেখেন, এই ফরহাদ মজার বলেন, আমাদের সলিমুল্লাহ খান বলেন, মুক্তিও চেয়েছেন, মানে বা আপনার এই আহমদ সফা, আমাদের রাষ্ট্র দার্শনিক, তারা কতগুলো ইসলামিক টার্মিনোলজি পপুলার ইউজেজে নিয়ে এসছেন, যেমন সাহাবা, তাবা তাবে,
এই ধরনের বিষয়গুলো একদম রিলিজিয়াস কনটেক্সট থেকে পপুলার ইউজেজে নিয়ে এসছে। তো সেই জন্যে আপনার যখন আমরা দেখলাম কমরেড ফাহাদ মজার শোল্ডার রাব করলেন এই চিন্ময়ের সঙ্গে, এবং আপনার দুই ধরনের দুই জব্বা জাব্বা এবং আলখেল্লা দেখে যে কোনো লোকই কিন্তু আপনার ব্যাফল্ড হবে যে এটা কি, এবং সবাইকে অবাক করে আপনি যে কথাটা বললেন, তিনি কিন্তু চিন্ময় মুক্তি দাবি করেছেন এবং বলবার চেষ্টা করেছেন যে এরা আপনার এই যে বিপ্লব যেটি সংগঠিত হলো সেই বিপ্লবের স্পিরিট ধারণ করেন চিন্ময় প্রভু। আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন, কিভাবে রিলেট করছেন, কিভাবে ব্যাখ্যা করছেন। এখন যে কনটেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু, এবং আমি কিন্তু অবাক হব না, আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি ৩৫,০০০ সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায়, এবং আপনার 70 কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা আগে ছিল না। তো ওয়াই নাও, আপনার সেই প্রশ্নগুলো কিন্তু ফোরফ্রন্টে চলে আসে। পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার এই চিন্ময়ের অনুসারীরা, এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয়, ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে, তারা মিসাইল ছুড়লেন, আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো, বা ঢুকে পড়লেন 3 দিক থেকে, উত্তর পূর্ব পশ্চিম থেকে। 111টা পয়েন্ট আছে, যদি কেউ ঢুকতে চায় অনায়াসে ঢুকে যেতে পারে। এই ভালনারেবিলিটিটা তৈরি হয়েছে স্যার সিরিল রেডক্লিফের কারণে। আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং যে মানচিত্র, এটি মথিটেন ট্রাঙ্কুলেটেড, এটা বাস্তবতা, এতে কোনো সন্দেহ নেই। এবং দিদেন মাশরিকি পাকিস্তানি বর্তমানের বাংলাদেশ, 19-20 পার্থক্য থাকতে পারে, হয়তো কিছু আমাদের সমুদ্র পৃষ্ঠে নতুন ভূমি জাগ্রত হয়েছে, সেই কারণে হয়তো একটু বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, বাট বেসিক্যালি দিদেন ইস্ট পাকিস্তান বা মাশরিকি পাকিস্তানি বর্তমানের বাংলাদেশ। এখানে এই যে ভালনারেবিলিটি 111টা পয়েন্ট দিয়ে অনায়াসে ঢুকে পড়া যায়। আমরা হয়তো বলতে পারি যে ঠিক আছে আমরা চিকেন নেক দিয়ে ভারতকে কাবু করে দিতে পারবো, তারাও তেমনি ভাবে মনে করে ফেনি নেক দিয়ে আমাদের খেয়ে দিতে পারবে তাদের ভাষায়। এখন আপনার খেয়াল করে দেখেন, 71-এ পাকিস্তান যখন ব্যাংক করেছিল এই গণচীনের উপরে, মার্কিনীদের উপরে, সেসব দিক কিন্তু তারা কেউ লিপ সার্ভিস দিয়ে গেছে, আলটিমেটলি পাশে এসে দাঁড়াতে পারেনি বা দাঁড়ানোর সুযোগ পায়নি। তো এখন সেরকম একটা পরিস্থিতি যদি হয়, আমাদের দেশের ভেতর ঢুকে আমাদের বিশিষ্টজনদের ধরে নিয়ে যদি চলে যায়, তখন কি দাঁড়াবে ব্যাপারটা? সেই জন্য আমার মনে হয় সিচুয়েশনটা আইবল টু আইবল এমন একটা জায়গায় এসে ঠিক আছে। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় তাদের উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছে এই ঘটনায়। আমাদের তরফ থেকে কিন্তু আমরা রিভাব দিয়েছি, আমরা চোখে চোখ রেখে কথা বলা শিখেছি এবং বলছি। আমার তনুবাবু যাই হোক, আমি আমার প্রয়াত বন্ধু, একসময় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, পররাষ্ট্র সচিব ছিলেন, মিজারুল কায়েস, আমাদের মাহবুব ভাই নিশ্চয়ই তার কথা মনে আছে, খুব অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছেন, পেশাদার ডিপ্লোম্যাট। জি, সে আমাকে, আমি যাকে ব্যক্তিগতভাবে ভীষণ রকম অপছন্দ করি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপুমণি তখন পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি পররাষ্ট্র সচিব। আপনার সেটাপে একটা অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে চমৎকার একটা গল্প ফেঁদেছিলেন প্রয়াত অ্যাম্বাসাডর মিজারুল কায়েস। আমি সেটা বলবো এবং আপনারা আমার ধারণা অ্যামিউজড হবে। গল্পটা এরকম যে হঠাৎ করে বনে খবর আসলো যে আকাশ ভেঙে পড়বে। খেয়াল করেন, ছুটাছুটি বাঘ, সিংহ, জেব্রা যে যেদিকে পারছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়দৌড়ি করছে। হঠাৎ সবাই সবশ্যই লক্ষ্য করলো চড়ুই পাখি মাটিতে শুয়ে পড়েছে উল্টো হয়ে, এবং দুই পাশে তার ডানা যতটুকুই মেলে ধরেছে। তো আপনার সিংহ তাকে জিজ্ঞেস করলে, কি বাবা তুমি এরকম করছো কেন? যে এরকম আমি শুনলাম আকাশ ভেঙে পড়বে।
তো তো তুমি তো পালাচ্ছ না কেন? না, আমি আমার এই ক্ষুদ্র সামর্থ্য যতটুকুই আছে সেটা দিয়ে আমি আকাশ আটকানোর চেষ্টা করব, বা আকাশ ভেঙে পড়লেও আমি বুক দিয়ে ঠেকাবো। তা আমরা আমাদের স্পিরিটটা, যেটার কথা আপনার মিনারুল কায়েস তুলে ধরেছিলেন ভারতীয় হাই কমিশনারের সামনে, যেটা দীপমণি পছন্দ করেননি, কিন্তু আমার মনে দাগ কেটেছে এবং এটা এখন পর্যন্ত আমি মনে রেখেছি। নিশ্চয়ই আপনারাও তার এই যে স্পিরিটটা, তার সঙ্গে সংহতি প্রকাশ করবেন। আমরা তনুবপুর দিক থেকে ছোট হতে পারি, কিন্তু যে অভিপ্রায়, ইন্টেন্ট এবং স্পিরিট, যেটা আমার ছাত্র আবু সাইদ দেখিয়ে দিয়ে গেছে, তা আপনি কিভাবে অগ্রাহ্য করবেন? জি। সেই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। না, আমরা যখন হাসিনা যখন পালিয়ে গেল তখনও আমরা ভারতকে এতটা কঠোর হতে দেখিনি, চিন্ময়ের জন্য যতটা কঠোর হচ্ছে আর কি। আমি বারবার এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম। এখন চিন্ময় তার যা আরাধ্য কাজ সেটা তো সে করেছে, সে গ্রাউন্ডটা প্রিপেয়ার করে দিয়েছে। এখন সেই অধিক্ষেত্রে তারা যদি এই যে আমি সম্ভাব্য যে কথাগুলো বললাম, সার্জিক্যাল স্ট্রাইকে যদি যায়, মিসাইল অ্যাটাক করে, দেশের মধ্যে ঢুকে আমাদের কিছু লোককে যদি ধরে নিয়ে যায়, বার্গেনিং চিফ হিসেবে যদি সেটা ব্যবহার করে, র্যানসম বা জিম্মি নাটকের মতো ঘটনা ঘটায়। খেয়াল করেন, আমাদের এখানে জাসদের পক্ষ থেকে এরকম একটা নাটক তৈরির চেষ্টা ছিল। ভারতের হাই কমিশনার সমর সেনকে জিম্মি করার উদ্যোগ নিয়েছিলেন আমার সহকর্মী প্রফেসর আনোয়ার হোসেন, তার মধ্যে ছিলেন কর্নেল তাহেরের ভাই, পরে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ধরনের ঘটনা কিন্তু আছে, হয়েছে। তো সেই জন্য এখন দেখবার বিষয় কতদূর পর্যন্ত বিষয়গুলো আনফোল্ড করা, এবং সেই অবস্থায় এই যাদের নিয়ে মিউজিক্যাল চেয়ার, সেই মিউজিক্যাল চেয়ার শেষ রক্ষা পায় কিনা। আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এখন যেই জায়গা। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারত হয়তোবা রেডি করে রাখতেই পারে, কারণ তাদের উদ্দেশ্যই বাংলাদেশ দখল করা। যাদের মাধ্যমে তারা বাংলাদেশ দখল করার চিন্তা করেছিল, সেই আওয়ামী লীগ এখন আর নেই। আওয়ামী লীগের মাধ্যমে দখল না করলেও তাদের হুকুমত এখানে জারি ছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই, এখনও তাদের হুকুমত চলছে না। এই জন্য তারা চাচ্ছে অস্ত্র দিয়ে যে কোনোভাবেই হোক এই দেশ দখল নিয়ে তাদের আধিপত্য বিস্তার করার জন্য। এজন্য তারা অস্ত্র, সীমান্তে সৈন্য রাখতেই পারে। তারা একটা উগ্র। আমরা দেখেছি কলকাতার এক শমীন্দ্র বাবু নাকি তার নাম, সে বলেছে বাংলাদেশে সীমান্ত বন্ধ করে দিবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। সে সীমান্ত বন্ধ করে দিবে বা সীমান্তে আসবে, তারা তো সীমান্তে আক্রমণ করে। বাংলাদেশে তো যেরকম আর্মি, সেনাবাহিনী আছে, সাধারণ জনগণ আছে, 20 কোটি মানুষ আছে, তো তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? আমরা কি বসে বসে আঙ্গুল চুলবো? শুভেন্দু বাবু যখন আসবেন তাকে কি আমরা ছেড়ে দেবো না? আমরা তার পঙ্গু না, বা আমরা মানে তাদের কাছে দায়বদ্ধ না যে তারা দিলে খেতে পারবো না, দিলে খেতে পারবো না। আমরা আমাদের টাকায় চলি। তো ভারত আমাদেরকে আক্রমণ করতে আসবে আর এই দেশের মানুষ ঘরে বসে থাকবে, কখনোই হবে না। আর এই দেশের মানুষ এটাও চায় ভারত আক্রমণ করুক, কারণ এই দেশের মানুষ অস্ত্র না থাকে, তাদের বুকে সাহস আছে, তারা যুদ্ধ করতে প্রস্তুত আছে। আর ভারতের সাথে যুদ্ধ করতে 100% প্রস্তুত। আমরা সকলে প্রস্তুত। ভারত যদি এই আক্রমণ করে, অবশ্যই দেশের মানুষ 71-এর মতো আবারও রক্ত